আচ্ছা, সো আজকে আমরা পড়বো রেকটিফায়ার। রেকটিফায়ার নতুন কিছু না। রেকটিফায়ার বেসিকলি আমরা ডায়োডের যেই জিনিসগুলো পড়ছিলাম সেটারই একটু এক্সটেন্ডেড ভার্সন। সেটা এসি সিগন্যালে কিরকম আচরণ করে সেটাই হলো রেকটিফায়ার। সো রেকটিফায়ার জিনিসটা কি সেটা আগে একটু বুঝি। রেকটিফায়ার হলো বেসিকলি একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করে। মেইনলি আমাদের রেকটিফায়ারের কাজ হলো এটা, যে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করবে। এখন এটা কিভাবে করতে পারে সেই জিনিসটা একটু দেখি। আমরা আগে রেকটিফায়ারের সার্কিটটা তার জন্য একটু আঁকি। ঠিক আছে, খুবই সিম্পল একটা সার্কিট। এখানে ইনপুটে আমরা এসি সিগন্যাল দিচ্ছি বা এসি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতেছি, আর আউটপুট একটা রেজিস্ট্যান্স থেকে আমরা কালেক্ট করতেছি। এখন এটা হইলে কি হবে সেটা একটু বুঝি। যে আমরা যদি এরকম করে একটা জিনিস আঁকি, তো আমাদের ইনপুটে আসলে একটা সাইন সিগন্যাল, সাইন ওয়েভ দিচ্ছি বা এসি সিগন্যাল দিচ্ছি, যেটা আমরা জানি মোটামুটি দেখতে এরকম হয় বেশিরভাগ কেসে। সো ইনপুটে আমরা এরকম একটা সাইন ওয়েভ দিচ্ছি। সাইন ওয়েভ দিলে আমাদের বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে। সেটা হলো এই যে এই পার্টটুকু, এইটুকু হলো পজিটিভ হাফ সাইকেল, এটুকু হলো পজিটিভ হাফ সাইকেল, আর এই নিচের পোর্শনটুকু, এটুকু হলো নেগেটিভ হাফ সাইকেল। ঠিক আছে। সো যতক্ষণ পজিটিভ হাফ সাইকেলে আছে ততক্ষণ আমাদের কারেন্টটা কিন্তু ফ্লো করতেছে এইভাবে। ঠিক আছে, এইভাবে ফ্লো করতেছে। সো যতক্ষণ পজিটিভ হাফ সাইকেলে আছে ততক্ষণ কিন্তু আমাদের যেই সেট আপটা, আমাদের ডায়োডটা, সেটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে, যেটা আমরা দেখতেছি। তো যতক্ষণ পজিটিভ হাফ সাইকেলে আছে ততক্ষণ ফরওয়ার্ড বায়াসে আছে, যতক্ষণ নেগেটিভ হাফ সাইকেলে আছে ততক্ষণ কি হচ্ছে, ততক্ষণ কিন্তু কারেন্ট যাওয়ার কথা এদিকে। এখন আমরা জানি যে এই উল্টা দিকে কারেন্ট ফ্লো করে না। যদি উল্টা দিকে কারেন্ট ফ্লো করে সেই ক্ষেত্রে এটা রিভার্স বায়াস হয়ে যায়। সো আমরা এটাও জানি যে যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে আইডিয়াল কেসের জন্য, তখন শর্ট সার্কিট হয়ে যায়। আর যখন রিভার্স বায়াসে থাকে তখন ওপেন সার্কিট হয়ে যায়। তার মানে আমরা যদি এখন এই জিনিসটাকেই আঁকার ট্রাই করি, এখান থেকে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? যখন পজিটিভ হাফ সাইকেল পাচ্ছে তখন কারেন্টটা ফ্লো করবে, আর যখন নেগেটিভ হাফ সাইকেল পাচ্ছে তখন কারেন্টটা ফ্লো করবে না। তার মানে আমরা ইনপুট হিসেবে যেটাই দেই, যে সাইন ওয়েভ দিচ্ছি, আউটপুট হিসেবে এরকম একটা সিগন্যাল পাবো। এগুলা হলো ইনপুট ভার্সেস টাইম আর আউটপুট ভার্সেস টাইম। ঠিক আছে, যদি আইডিয়াল কেস হয়। কারণ কি, আইডিয়াল কেস হলে কি হবে, যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন এটা শর্ট সার্কিট হয়ে যায়, আমরা জানি। আর যখন রিভার্স বায়াস হয়ে যায় নেগেটিভ হাফ সাইকেলে, তখন এটা ওপেন সার্কিট হয়ে যায়। সো নেগেটিভ হাফ সাইকেলের জন্য কোনো কারেন্ট ফ্লো করে না। সো কোনো কারেন্ট যদি ফ্লো না করে তাহলে কি হবে, এখানে কোনো আউটপুটও আসবে না। তার মানে আমাদের আউটপুটের কার্ভটা এরকমই হবে। ঠিক আছে। তো এইটা গেল আইডিয়াল কেসের জন্য, যে শর্ট সার্কিট যদি হয়, এই যদি ফরওয়ার্ড বায়াস থাকে সেই ক্ষেত্রে শর্ট সার্কিট, রিভার্স বায়াস হয়ে গেলে ওপেন সার্কিট। কিন্তু আমরা যেই কথাটা বলছিলাম ক্লাসেও, যে আমাদের মোস্ট অফ দ্য কেসে আমরা আইডিয়াল কেসটা হ্যান্ডেল করব না, আমরা সিভিডি মডেলটা হ্যান্ডেল করব। তো সিভিডি মডেলের জন্য কি হবে, আউটপুটের যে পিকটা সেটা কি হবে সেটা একটু বোঝার ট্রাই করি। সেটার জন্য আমরা আবার একটু আঁকি।
ঠিক আছে। সো এবার একটু বোঝার চেষ্টা করি ভালো করে যে সিভিডি মডেলে কিরকম হতে পারে। সো খেয়াল করে দেখি, সাপোজ এইটা আমি কথার কথা বলতেছি, এটা হলো সাপোজ 2 ভোল্ট। সো এই যে এই পয়েন্টটা, এইটা কথার কথা 0.5 ভোল্ট, এটা হলো 0.5 ভোল্ট। এখন আমার কথা যে কোয়েশ্চেনটা আসতেছে, যেটা সেটা হলো যে 0.7 ভোল্ট সাপোজ আমার জাংশন পোটেনশিয়াল বা ভিডি নট, এটা হলো 0.7 ভোল্ট। তার মানে যখন 0.5 ভোল্ট আছে, এই যে ডটটা দিচ্ছি, এই বরাবরও কিন্তু আমাদের ফরওয়ার্ড ব্যাস হবে না। কারণ আমরা জানি ফরওয়ার্ড ব্যাস হইতে হলে জাংশন পোটেনশিয়ালের চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। সো যতক্ষণ না আমরা জাংশন পোটেনশিয়াল অ্যাপ্লাই করব, ততক্ষণ না কিন্তু এটা ফরওয়ার্ড ব্যাসে যাবেই না। তার মানে যতক্ষণ না এটা 0.7 ভোল্ট হচ্ছে, ততক্ষণ এখানে কোনো আউটপুট আমরা পাবো না। সো এখন আউটপুটটা কিন্তু শুরু হবে এখান থেকে। একইভাবে এইখানেও যদি 0.7 পয়েন্ট এটা হয়, এইটার নিচে গেলেই কিন্তু আর আউটপুট পাবো না। তার মানে আগে আমরা যে পুরা পজিটিভ হাফ সাইকেল পুরাটা পাইতাম, যেটা আমরা আগের ছবিতে দেখতেছিলাম যে পজিটিভ হাফ সাইকেল পুরাটা পাচ্ছি, সিভিডি মডেলে কিন্তু পুরাটা পাওয়ার কথা না। সেটাই হচ্ছে যে আমরা আউটপুটটা পাবো এরকম। ঠিক একইভাবে পরেরটার জন্য আমরা একটু কার্টেইলড আউটপুট পাবো। ঠিক আছে, 0.7 ভোল্ট বা আমাদের যে জাংশন পটেনশিয়াল, সেইটার চেয়ে ছোট হয়ে গেলেই আমরা আর আউটপুটটা পাচ্ছি না। সো এখানে আরো কিছু জিনিস আছে। আমি এটাকে জেনারেলাইজ করার জন্য এটাকে আমি লিখি ভিএম, এটা হলো তার অ্যামপ্লিটিউড। এইখানে যে আমাদের ভ্যালুটা আসবে, আউটপুটের যে পিকটা, সেটাকে যদি আমরা বলি ভিপি, এই ভিপিটা কিন্তু হবে ভিএম মাইনাস ভিডি নট। কেন? কারণ আমরা একটু চিন্তা করি, যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন আমরা আউটপুট পাচ্ছি, বাট ফরওয়ার্ড বায়াসে যখন দিচ্ছি তখন কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দিয়ে দিতে হচ্ছে, এটার ভ্যালু হলো ভিডি নট, এটা হলো আমাদের ভিএম, আর এটা আমাদের আর। এখন যদি আমরা আউটপুট নেই, এখন কিন্তু আউটপুট থেকে আমরা ভিডি নটটা বিয়োগ করে দিতে হবে। সো আমাদের যে আউটপুটের ভোল্টেজ পিক, ভিপি মানে হলো আউটপুটের অ্যামপ্লিটিউড, এই নোটেশন গুলো আমরা খুব কমনলি ইউজ করব, যে ভিপি মানে আউটপুট অ্যামপ্লিটিউড আর ভিএম মানে ইনপুটের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, ইনপুটের অ্যামপ্লিটিউড। সো এখন আমাদের ইনপুটে আমরা যেই পিকটাই দিয়ে থাকি না কেন, আউটপুটে সেটা কমে যাবে, আউটপুটে ভিডি নট ড্রপ হয়ে যাবে। ঠিক আছে। সো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা ইনপুট আউটপুটের পার্টটা দেখলাম। এখন আমরা বেশ কিছু জিনিস বের করব, বেশ কিছু প্যারামিটার বের করব। সেই প্যারামিটার গুলো কিভাবে বের করতে হয় সেটা আমি জাস্ট একবার দেখাই দিচ্ছি, পরে আর লাগবে না, প্রমাণটা আর লাগবে না, বাট ফর্মুলা গুলো কাজে লাগবে। ঠিক আছে। সো আমরা এটার ডিসি ভ্যালু সাপোজ বের করতে চাই। ঠিক আছে, ডিসি ভ্যালু অর এভারেজ ভ্যালু। এটার অর্থ হলো যে আমরা তো এখন একটা এসি সিগন্যাল থেকে ডিসি সিগন্যালে কনভার্ট করতেছি, আমাদের যে আউটপুটটা আসতেছে আমরা সেটা একটু দেখি। আউটপুটটা হলো এরকম কিছু একটা আসতেছে, আমরা দেখলাম একটু আগে এরকম কিছু আসতেছে। এখন এইটা একটা আমরা 250তেও এটা দেখছি যে বেসিক্যালি এটাও একটা ডিসি সিগন্যাল, বাট এটা খুব একটা ভালো ডিসি সিগন্যাল না। আমরা যদি কম্পেয়ার করি ভালো একটা ডিসি সিগন্যালের সাথে, এটা যদি দুইটা এক্সিস হয়, ভালো একটা ডিসি সিগন্যাল এরকম হয়, একদম একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, এটা আমরা জানি। কিন্তু এখন যেটা আসতেছে সেটাও কিন্তু একটা ডিসি সিগন্যাল, অত ভালো ডিসি সিগন্যাল না। কিভাবে বুঝতেছি এটা ডিসি সিগন্যাল? কারণ এটা এক্স এক্সিস এর একই সাইডে আছে, ডিরেকশনটা চেঞ্জ করতেছে না। তো যতক্ষণ না ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা ডিসি সিগন্যাল, বাট এটা আমাদের আইডিয়াল কেস থেকে অনেকটা দূরে। বাট এটা স্টিল তো একটা ডিসি ভ্যালু আছে। এখন ডিসি ভ্যালু বলতে কি বোঝায়? এটার একটা এভারেজ ভ্যালু, যে এখানে এটা তো ফ্লাকচুয়েট করতেছে, একটা ভ্যালুর মধ্যে ফ্লাকচুয়েট করতেছে, এটার এভারেজ ভ্যালুটা কি হইতে পারে সেটা আমরা জানতে চাই। ঠিক আছে। সো এইবার আমরা এটাকে কিভাবে বের করতে পারি
আহ, সেই অ্যাপ্রোচটা একটু দেখি। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, এইটুক হলো আমাদের একটা টাইম পিরিয়ড। খেয়াল করে দেখি, এই যে এইটুক হলো আমার একটা টাইম পিরিয়ড, কারণ এই সাইকেলটাই বারবার রিপিট হচ্ছে। এই সাইকেলটাই এদিকে ডান দিকে বারবার রিপিট হবে। তো এইটা হলো আমার একটা টাইম পিরিয়ড। এখন একটু খেয়াল করে দেখি এইখানে আমরা কিভাবে এই জিনিসটাকে বের করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যে ইনপুটটা, সেই ইনপুটটাকে একটু কনসিডার করি। এটা হলো আমাদের ইনপুট। এখন ইনপুট থেকে আমাদের কিন্তু একটা পার্ট বিয়োগ করতে হয়, একটা পার্ট বিয়োগ হয়ে যাচ্ছে। সেই বিয়োগ করা পার্টটা আমরা চিন্তা করি যে এইটা হইলো, এই দুইটা পয়েন্ট হইলো বিডি নট। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট হলো বিডি নট। ঠিক আছে, সো এই পার্টটাকে আমাদেরকে বিয়োগ করতে হচ্ছে। সো এভারেজ ভ্যালু বের করার অর্থ হইলো, আমরা এভারেজে কি করি, কোনো কিছুকে সাম করে সেটাকে ডিভাইড করে দিই। কোনো কিছুকে সাম করে সেটাকে ওই নাম্বার অফ টাইমস দিয়ে ডিভাইড করে দিই। যদি 5টা জিনিসের এভারেজ হয়, আমরা তার ওই 5টা জিনিস যোগ করে 5 দিয়ে ভাগ করি। এখানেও আমাদের সেম কাজ করতে হবে। আমাদেরকে সবগুলো ডেটা পয়েন্ট, এই যে এখানে যতগুলো ডেটা পয়েন্ট আছে, সবগুলো ডেটা পয়েন্টকে অ্যাড করে টাইম দিয়ে ভাগ করে দেওয়া উচিত। এখন এরকম কন্টিনিউয়াস পয়েন্টকে আমরা জানি যে যখন কন্টিনিউয়াস পয়েন্ট থাকে, কন্টিনিউয়াস পয়েন্টকে যখন অ্যাড করতে হয় তখন আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো ইন্টিগ্রেশন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ইন্টিগ্রেশন করতে হবে, করে টাইম দিয়ে ভাগ করতে হবে। এটা হলো এভারেজ। বাট আমাদেরটা কিন্তু একটু নিচে নামানো। আমাদের যে আউটপুটের পিক, সেটা কিন্তু ভিএম না, ভিপি। তার মানে আমাদের এখান থেকে কিছু এরিয়া কাট করে দিতে হবে। এখানে আমাদের কিছু এরিয়া কাট করে দিতে হবে, যেটা আমরা উপরে দেখতেছিলাম যে এটা যদি ভিএম হয়ে থাকে উপরেরটা, নিচেরটা কিন্তু ভিপি, যেটা একটু কম। একটু কম হওয়ায় আমাদের কিছু এরিয়া, ইন্টিগ্রেশন মানে এরিয়া, এই এরিয়াও কিছুটা কমে যাবে। তো আমাদেরকে এই পার্টটুকু, যে শেডেড রিজনটুকু, যেটা ভিডি নটের জন্য দায়ী, সেটাকে কেটে দিতে হবে। সো এইটুক অত ডিপলি না বুঝলেও হবে, আমি জাস্ট প্রসিজারটা বললাম। এখন আমরা একটু চিন্তা করি, এই যে সাইন ওয়েভের একটা লোব, হ্যাঁ, সাইন ওয়েভের একটা লোব, এইটার এরিয়া কত? তো আমরা একটু লিখি। এটা হলো বেসিকলি যে জিরো থেকে আমাদেরকে খেয়াল করতে হবে, এই পুরাটা যদি টি হয়, এইটুক কিন্তু জাস্ট টি বাই টু। সো আমাদের টি বাই টু নিলেই হচ্ছে, কারণ বাকিটা আসলে জিরো। সো জিরো থেকে টি বাই টু, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব বিএম সাইন ওমেগা টি। ঠিক আছে, সো এটা করলে কি হয় সেটা আমরা আর দেখাইলাম না। এটা করলে হয় 2/পাই বিএম ইন্টু টি বাই টু, এরকম কিছু আসে। এখন এই শেডেড রিজনের এরিয়া কি, এটা আমাদের বের করা উচিত। শেডেড রিজনের এরিয়া হবে, আমরা ধরে নিচ্ছি এটা একটা বক্স। এই যে শেডেড রিজনটা, এটা একটা বক্স। তাহলে এইদিকে আছে ভিডি নট, আর এই সাইডে আছে টি বাই টু। তার মানে এটা হবে ভিডি নট ইন্টু টি বাই টু। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের আউটপুট যেটা, সেটা হয়ে যাবে এই পুরা এরিয়া থেকে শেডেড রিজনটাকে বাদ দিলে। তার মানে আমরা যদি লিখি যে এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 2/পাই ভিএম ইন্টু টি বাই টু মাইনাস ভিডি নট ইন্টু টি বাই টু। সো এভাবে লেখার কারণটাও বোঝা যাচ্ছে যে আমরা আসলে টি বাই টু কমন নিব। ঠিক আছে, এভারেজ ভ্যালু আসলে হয় না, এটা এটা টি দিয়ে তো এখনো ভাগ করি নাই। সো এখানে লিখি যে অ্যাপ্রক্সিমেট এরিয়া। সো এটা আসতেছে টি বাই টু যদি কমন নেই, ভিএম ইন্টু 2/পাই মাইনাস ভিডি নট। এবার আমরা এভারেজ ভ্যালুতে চলে আসতে পারি। আমরা বলছিলাম যে এভারেজ ভ্যালু আসলে ইন্টিগ্রেশন করার পরে যে এরিয়াটা আসে, সেখান থেকে টি ডিভাইড করে দিতে হয়। সো আমরা যদি টি ডিভাইড করে দিই,
আমাদের কাছে রয়ে যায় হইলো বেসিকলি 2 আর 2 কেটে দেওয়া যায় Vm/পাই মাইনাস Vd0/2। এটা হলো আমাদের এভারেজ। ঠিক আছে, আমাদের আসলে লাগবে এই ফর্মুলাটা, এইটা বাদে আর কিছু লাগবে না তেমন। উপরে যা দেখাইছি সেটা একবার ক্লাসে রেকর্ডিং বা এখন দেখে বুঝলে শেষ। তারপরে আর দরকার নাই, এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, এই প্রুফ গুলা লাগে না। বাট বেসিক যাতে একেবারে খারাপ না হয়ে যায় সেই কারণে একবার দেখাইলাম। আমাদের এই জিনিসটা লাগবে, তার মানে এই যে রেকটিফায়ার আছে, এই রেকটিফায়ার কি একটা ডায়োড, তার সাথে একটা এসি সিগন্যাল, একটা রেজিস্টর থেকে আমরা আউটপুট নিচ্ছি। এই যে ঘটনাটা, এটা একটা রেকটিফায়ার। আর এই রেকটিফায়ারের একটা সুন্দর নাম আছে, সেটা হলো, নামটা অনেকে জানে না হয়তো, এটা হল, এটাকে বলতেছি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার। কেন হাফ ওয়েভ রেকটিফায়ার বলতেছি সেটাও বোঝার কথা, যে আমাদের এখানে যখন আমরা ইনপুটে একটা সিগন্যাল দিচ্ছি, ইনপুটের সিগন্যালটা, এটা পজিটিভ হাফ সাইকেল থাকে, নেগেটিভ হাফ সাইকেল। এটা পজিটিভ হাফ সাইকেলটাকে রেকটিফাই করে ডিসি বানায় ফেলতেছে, বাট নেগেটিভ হাফ সাইকেলটাকে এটা পুরোপুরি অমিট করে দিচ্ছে। এই কারণে আমরা বলতেছি এটা একটা হাফ ওয়েভ অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, সো বুঝাই যাচ্ছে হাফ ওয়েভ অ্যাম্প্লিফায়ার যেহেতু আছে, ফুল ওয়েভও সামনে আসবে। সো এরপরে আমরা একটা একটা করে আসি, যেহেতু এইখানে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল। হাফ ওয়েভ রেকটিফায়ার আমাদের আউটপুট যেটা দিচ্ছিল সেটা দেখতে মোটামুটি এরকম। সো আমরা আগেও বলছিলাম যে আমাদের আইডিয়াল কেস এইটার কাছাকাছি পৌঁছানো, এইটার যত কাছাকাছি পৌঁছানো যায় একটা এসি সিগন্যাল তত ভালো ডিসি সিগন্যালে কনভার্ট হয়। সো এইখানে আমাদের যে কাজটা করা উচিত, আমরা এইটাকেই একটু মডিফাই করার ট্রাই করব। ঠিক আছে, মডিফাই কিভাবে করব? উইথ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কিছু ইউনিক ক্যাপাবিলিটি আছে, যেটার কারণে এটা আমাদেরকে মডিফাই করতে হেল্প করবে। এখন জিনিসটা কি রকম সেটা একটু দেখি। আমাদের সার্কিটটা আগে যা ছিল তাই আছে, আমরা জাস্ট নতুন একটা জিনিস অ্যাড করতেছি। সেটা হলো যে এই রেজিস্ট্যান্সটা আমরা নিচ্ছিলাম, সেইটার অ্যাক্রসে আমরা আরেকটা ক্যাপাসিটর অ্যাড করতেছি। ঠিক আছে, সো ক্যাপাসিটর অ্যাড করলে লাভ কি হয় সেটার জন্য আমাদের ক্যাপাসিটরের বেসিকটা একটু বুঝতে হবে। ঠিক আছে, সো ক্যাপাসিটরের বেসিকটা হলো, মানে আমরা এটার ম্যাথমেটিক্যাল ডিটেলসে যাব না বা এটার প্রুফটা দেখবো না, কারণ এটা অনেক লেন্দি। আমি একটা হ্যান্ড নোট দেয়া, মানে শেয়ার করা আছে অলরেডি রেকটিফায়ারের ফোল্ডারে, দেখবেন সেইখানে এগুলোর প্রুফ গুলা দেয়া আছে। বাট আমরা এটার এত ডিটেলস আসলে যাব না, খুবই রিগোরাস প্রুফ, না দেখলেও হবে। কিন্তু আমরা এটার বেসিকটা ইনটুইশন দিয়ে একটু বোঝার ট্রাই করি যে আসলে কি হয়। সো একটু খেয়াল করেন আমাদের যে আউটপুট, সেটা কি রকম আসার কথা ক্যাপাসিটর ছাড়া, সেটা একটু মনে করি, সাইডে আঁকি। ক্যাপাসিটর ছাড়া আউটপুটটা আসতেছিল এরকম, এরকম কিছু আসতেছে। এখন আমরা একটু বোঝার ট্রাই করি যে কি হচ্ছে ঘটনাটা। সো ফার্স্ট অফ অল, যখন পজিটিভ হাফ সাইকেল এখানে ইনপুট হিসেবে আমরা দিচ্ছি এই সার্কিটে, তখন আউটপুট হিসেবে আমরা এটা পাওয়া স্টার্ট করছি। ঠিক আছে, সো এই পিক পজিশনে এসে কি হচ্ছে, ক্যাপাসিটর তো চার্জ জমা করে। সো একটু বুঝি এই পিক পজিশনটাতে কি হচ্ছে। ক্যাপাসিটরের কাছে কিন্তু ভিপি পরিমাণে চার্জ জমা হয়ে আছে, ক্যাপাসিটরের কাছে ভিপি পরিমাণে চার্জ ফার্স্ট সাইকেলে জমা হইলো। নেক্সট যেটা হবে, আউটপুট এইভাবে করে আসার কথা, এইভাবে করে আসার কথা। বাট ক্যাপাসিটরের কাছেও তো কিছু চার্জ জমা আছে। যখনই আমাদের ইনপুটে আমরা যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, সেটা যখন এখন এই নিচের দিকে নামা স্টার্ট করছে, ক্যাপাসিটরের কাছেও কিন্তু ভিপি পরিমাণে চার্জ জমা। আর আমরা আরেকটা জিনিস জানি, যে ক্যাপাসিটর ভোল্টেজের
অ্যাব্রাপ্ট চেঞ্জ হতে দেয় না। একদম হঠাৎ করে যে একটা বড় চেঞ্জ হয়ে যায়, ক্যাপাসিটর এটা অ্যালাউ করে না। তো এই যে একবার সে চার্জ হয়ে গেছে, তারপরে যে আমাদের এটা নিচের দিকে এভাবে করে আসার কথা ছিল, ক্যাপাসিটর এটা অ্যালাউ করে না। ক্যাপাসিটর কি করে আমরা জানি, যে একটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো এক্সপোনেনশিয়াল একটা ফর্মুলা ফলো করে, একটা ইকুয়েশন ফলো করে সে আস্তে আস্তে এটা ডিসচার্জ করে। সো যখনই ডিসচার্জটা আস্তে আস্তে হবে, ডিসচার্জটা আগের মতো ব্লু লাইন ফলো না করে এই রেড লাইনটা ফলো করবে। কেন? কারণ ডিসচার্জটা সে স্লোলি হইতে থাকবে। তো চিন্তা করে দেখি যে এখানে ভিপি পরিমাণে চার্জ প্রথম সাইকেলে জমা হইলো, তারপরে আমাদের আউটপুটটা এখানে এই অ্যারো গুলা ফলো করে হওয়ার কথা ছিল। বাট ক্যাপাসিটর যে কাজটা করবে, যেহেতু আমরা বলছি যে ক্যাপাসিটর অ্যাব্রাপ্ট চেঞ্জ হতে দেয় না, তো খুব স্লোলি চেঞ্জ হবে। আবার যখন এটা পরবর্তী সাইকেলে গিয়ে চেক করলো, তখন কিন্তু আবার ক্যাপাসিটর চার্জ হবে, কারণ ক্যাপাসিটরের চার্জ এখন ডিসচার্জ হয়ে এইখানে চলে আসছে। তো এখন ক্যাপাসিটর আবার চার্জ হবে। আবার চার্জ হওয়ার পরে এইখান থেকে যখন যাওয়া স্টার্ট করবে, সে কিন্তু আবার এই প্যাটার্ন ফলো করে ডিসচার্জ হবে। তার মানে এখন যে আমার আউটপুট, সেই আউটপুটটা কিন্তু আগের চেয়ে ডিফারেন্ট। এখন আউটপুটটা হইলো প্রথম সাইকেলের জন্য এরকম, তারপরে আমাদের এই রেড লাইনটা ফলো করবে। কেন? কারণ ক্যাপাসিটর অ্যাব্রাপ্ট চেঞ্জটাকে রেজিস্ট করে। সো এইখানে আমাদের যে আউটপুট, সেটা যদি আমরা আলাদা করে আঁকি, মোটামুটি দেখতে হবে এরকম। ফার্স্ট সাইকেলটা তো আর বোঝা যায় না আলাদা করে, কারণ এটা একটা কন্টিনিউয়াস জিনিস। সো আমরা মোটামুটি এইরকম একটা সিগন্যাল পাবো। এইরকম একটা সিগন্যাল কিন্তু আমাদের আগের চেয়ে এখন অনেক বেটার হয়ে গেছে। আমাদের যে আউটপুট, সেটা এখন আগের চেয়ে যথেষ্ট বেটার হয়েছে। আগে আমরা হাফ হাফ সাইন ওয়েভ পাচ্ছিলাম, যেটা ডিসি সিগন্যাল থেকে অনেক দূরে। সেখানে আমরা এখন অনেক বেটার একটা সিগন্যাল পাচ্ছি। একটা রিপল আছে, যদিও একদম আইডিয়াল ডিসি না, একটা রিপল আছে, কিন্তু এটা আগের চেয়ে অ্যাটলিস্ট অনেক বেটার। আইডিয়াল কি স্ট্রেট লাইনটা? হ্যাঁ হ্যাঁ, আইডিয়াল হইলো এই যে এই স্ট্রিট লাইনটা। এটা এটা মোটামুটি আইডিয়াল একটা ডিসি সিগন্যাল, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা আহ, এবার একটু বোঝার ট্রাই করি যে এটাকে আমরা তাহলে কি কি লাগবে এখান থেকে, সেই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। সো প্রথম কথা হলো, এইখানে এই যে এই পার্টটুকু, যেই পার্টটুকুর মধ্যে তার একটা ফ্লাকচুয়েশন হচ্ছে, সেই ফ্লাকচুয়েশনটাকে আমরা বলি রিপল। বেসিক্যালি আমি লিখে দিচ্ছি এটা ফ্লাকচুয়েশন, ঠিক আছে। সো এই রিপলটা কত, এটার একটা সুন্দর নোটেশনও আছে, যে এই যে এই পিক থেকে এই পিক, তার মানে একটা পিক থেকে আরেকটা পিক। তো আমরা এটাকে বলতে পারি ভি রিপল, ব্র্যাকেটে পিক টু পিক। এইটার ফর্মুলাটা কি, সেটা আমরা একটু বুঝবো। তো পরের পেজে চলে যাই। রিপলের ফর্মুলাটা হবে, এটার প্রুফটাও দেখার দরকার নাই, ভিপি বাই এফ আর ইন্টু আর সি। কোনটার নোটেশন কি বা কোনটা কি মিন করে সেটা বলি। এটা হলো আউটপুট পিক, ঠিক আছে। আউটপুট পিক কিন্তু আমরা শিখছিলাম ভিএম মাইনাস ভিডি নট। এটা রেজিস্ট্যান্স, এটা ক্যাপাসিটর। এই জিনিসটা একটু ঝামেলা, তাই না? এটা আগে দেখি নাই আমরা, এটা হলো এফ আর লেখা। এফ আর জিনিসটা কি? এটা হলো রিপল ফ্রিকোয়েন্সি। এখন রিপল ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, সেটা একটু বোঝা লাগবে। তো তার জন্য আমরা আবার একটু সিগন্যালটা দেখি। আমাদের যে সিগন্যালটা আসার কথা, যদি ক্যাপাসিটর না থাকতো, সো এইটা হলো বেসিকলি উইথাউট ক্যাপাসিটর। আর এইটা হলো বেসিকলি উইথ ক্যাপাসিটর।
ঠিক আছে। তো এইখানে আমরা বলতেছি যে রিপল হলো এইটুকু, যতটুকু মধ্যে সে ফ্লাকচুয়েট করবে সেটা হলো রিপল। এখন রিপল ফ্রিকোয়েন্সি কি, তার জন্য আমরা রিপল টাইম পিরিয়ডটা আগে বুঝি। এই যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে সে বারবার রিপিট করতেছে, এই প্যাটার্নটাই রিপিট করতেছে, এইটাকে আমরা বলতেছি রিপল টাইম পিরিয়ড। ঠিক আছে, এটা হলো টাইম পিরিয়ড। কারণ এই টাইম পর পরই বারবার পিক আসতেছে। আমরা যদি এটাকে আবার কন্টিনিউ করি, এই টাইম পর পর, তার মানে এখান থেকে এটাও একটা টাইম পিরিয়ড বা টিআর। এটা হলো রিপলের টাইম পিরিয়ড, বা আমাদের আউটপুট যেটা আসতেছে উইথ ক্যাপাসিটর, সেটার টাইমটা। তার মানে যে আমাদের রিপল ফ্রিকোয়েন্সি এফ আর, সেটা হলো এই টাইম পিরিয়ডের ইনভার্স। খুবই সহজ জিনিস, এটা হলো আমাদের টাইম পিরিয়ডের ইনভার্স। এখন মজার জিনিস হলো, খেয়াল করে দেখেন এইখানে আমাদের যে ইনপুট টাইম পিরিয়ডটা ছিল, ইনপুট টাইম পিরিয়ড কিন্তু এইটা টাইম পিরিয়ডের সমান। কিভাবে, আমরা একটু ইনপুট টাইম পিরিয়ডটাও এখানে আঁকি। বেসিক্যালি উপর দিয়ে আঁকতেছি, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। বেসিক্যালি এইটাই হলো আমাদের ইনপুট, গ্রিনটা আমাদের ইনপুট। গ্রিনটা যদি আমাদের ইনপুট হয়, খেয়াল করে দেখেন এই যে গ্রিনটার পিক থেকে পিক, এটাও কিন্তু ইনপুটের টাইম পিরিয়ড, যেটা আমরা লিখি টিএস দিয়ে। ঠিক আছে, সো টিএস হইলো, এখানে লিখে দিলাম, এটা হইলো ইনপুট টাইম পিরিয়ড, বা সিগন্যালের টাইম পিরিয়ড দেখে টিএস লিখতেছি। সো এই যে টিএস আছে এইটা, আর আমাদের যে রেটটার আউটপুট, এটার যে টাইম পিরিয়ড, এই দুইটা কিন্তু সমান। তার মানে আমরা লিখতে পারি আসলে টিআর ইজ ইকুয়াল টু টিএস। তার মানে আমাদের ইনপুটের টাইম পিরিয়ড আর আউটপুটের টাইম পিরিয়ড সমান। তার মানে ইনপুটের ফ্রিকোয়েন্সি আর আউটপুটের ফ্রিকোয়েন্সিও সমান। ঠিক আছে, হোপফুলি এটা বোঝা যাচ্ছে। আহ, আমরা জাস্ট একেই এটা বুঝে, মানে বোঝা যাচ্ছে, এটা আসলেই একটু বোঝা যায়। তো এই ইনপুটের টাইম পিরিয়ড আর আউটপুটের টাইম পিরিয়ড সমান হয়ে আসলে লাভ কি, আমাদের কখনোই এক্সপ্লিসিটলি এভাবে বলে দিবে না। আমাদেরকে যদি ভি রিপল পিক টু পিক বের করতে বলে, এই জিনিসটা আমাদেরকে বের করতে বলে, কখনোই আমাদেরকে বলবে না যে রিপল ফ্রিকোয়েন্সি এত। আমাদেরকে বলবে যে সাপোজ দ্য ইনপুট ইজ, ইনপুট এরকম করে বলে দিল যে 20 sin 10 পাই টি, সাপোজ এরকম বলে দিল। এখন আমাদেরকে কিন্তু এখান থেকে চিনতে হবে যে আসলে কি হচ্ছে। যদি এটা বলে, আমরা জানি যে এটা হলো আমাদের অ্যামপ্লিচিউড, ইনপুটের অ্যামপ্লিচিউড বিএম। এইটা হলো আমাদের ওমেগা, ওমেগার মধ্যে থাকে আসলে 2 পাই এফ। সো 2 পাই এফ ইজ ইকুয়াল টু, যদি 10 পাই হয়, তার মানে এফ ইজ ইকুয়াল টু 5। এই এফটা কিন্তু আমাদের এফএস। তার মানে ইনপুটে যদি এটা বলে দেয় হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য উইথ ক্যাপাসিটর, এফএস যা হবে এফ আরও তাই হবে। ঠিক আছে, সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম যে আসলে কিভাবে এফআরটা বের করতে হয়। ঠিক আছে, কিন্তু আমাদের বেসিকলি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইলো এই ফর্মুলাটা মুখস্থ রাখা। এই ফর্মুলাটা কোনোভাবেই ভুল করা যাবে না। আর বাকি টার্ম গুলো আমরা প্র্যাকটিস করতে করতে আসলে বোঝা যাবে। যেমন ভিপি বলে দিলাম, ভিপি হলো আউটপুট পিক। রেজিস্টার ক্যাপাসিটরের ভ্যালুতে ইজিলি বোঝা যায়। আউটপুট পিকটা একটু কেয়ারফুল থাকতে হয়, কারণ এটা ইনপুট থেকে জাংশন পোটেনশিয়ালটাকে মাইনাস করে পাওয়া যায়। আর ফাইনালি এফআরটা নিয়ে একটু গ্যাঞ্জাম হয়। হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য দেখাই দিলাম, হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য কিভাবে আমাদের ইনপুট ফ্রিকোয়েন্সি আর আউটপুট ফ্রিকোয়েন্সি সমান সেটা লিখলাম। এরপরে আমাদের যদি ইনপুট ফ্রিকোয়েন্সি কখনো দেয়া থাকে, সেই জিনিসটাকে আমরা আউটপুট ফ্রিকোয়েন্সি হিসেবে এই ফর্মুলা ইনপুট দিয়ে দিলে আমাদের রিপলটা চলে আসবে। এবার আমাদের এই একটা জিনিস গেল, সেটা হলো পিক টু পিক ফ্রিকোয়েন্সি বের করলাম আমরা, পিক টু পিক ভোল্টেজ বের করলাম। এখন আমাদের তো এই জিনিসটা জানা উচিত, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট এটা আমরা একটু পরেই বুঝবো।
আমাদের জানা উচিত এই যে আমরা আউটপুটটা পাচ্ছি, এরকম একটা আউটপুট। আমরা আবারও একটু ফুললি আঁকি যাতে ভালো একটা ছবি হয়। এই যে আমরা আউটপুটটা পাচ্ছি, রেডটাই কিন্তু আমাদের আউটপুট এখন, শুধু রেডটাই আমাদের আউটপুট। তো চাইলে আসলে এটাকে ক্যান্সেল করে দেওয়া যায়। ঠিক আছে, এরকম একটা আউটপুট আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এরকম একটা আউটপুট যদি পাই, এইটা আমাদেরকে কি পরিমাণ ডিসি ভ্যালু সাপ্লাই দিচ্ছে সেটা আমাদের জানা উচিত। সো এইটাও আমরা কিভাবে বের করব সেটা একটু বোঝার ট্রাই করি। এই যে এই পিকটা কিন্তু ডেফিনেটলি ভিপি, আমাদের যে আউটপুটের পিক সেটা। আবার ভিপি সমান আমরা দেখছি ভিএম মাইনাস বিডি নট, সেটা আর বারবার না বলি, কিন্তু এটা হলো আমাদের ভিপি। এখন আমরা বুঝতেছি এইটুক হলো আমাদের রিপল, এইটুকের মধ্যেই ফ্লাকচুয়েট করতেছে, ভ্যালুটা এইটুকের মধ্যেই ফ্লাকচুয়েট করতেছে। আমরা অ্যাপ্রক্সিমেটলি ডিসি ভ্যালুটাই যদি বের করতে চাই, সেটা এরকমই হবে কিনা যে এই মাঝখানে কোনো একটা জায়গায় হওয়া উচিত। এটা বোঝা যাচ্ছে কিনা যে এইটা মাঝখানে কোনো একটা জায়গায় এরকম হওয়া উচিত, এই যে ব্লু কালারের যে লাইনটা গেছে এইরকম কোনো এক জায়গায় হওয়া উচিত। এইটুক আশা করি বোঝা যাচ্ছে যে আমাদের মাঝখানের এই লাইনটা, এইটাই আমাদের ডিসি ভ্যালু হইতে পারে। সো আমরা ওইরকম অ্যাপ্রক্সিমেটলি একটা ডিসি ভ্যালুই বের করতে চাচ্ছি বেসিকলি। সো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি ভিডিসি হইলো পিক থেকে, আমি যদি এই পুরাটা যদি হয় ভিআর পিক টু পিক, পুরাটা পুরা রিপলটা ভিআর পিক টু পিক, তাহলে অর্ধেকটা কি হবে, নিশ্চয়ই ভিআর পিক টু পিক ডিভাইড বাই টু, কারণ এটা আমরা অর্ধেক। তাহলে আমরা যদি এই পিক থেকে অর্ধেকটা বিয়োগ দেই, তাহলেই কিন্তু আমরা ব্লু কালারের লাইনে পৌঁছে যাচ্ছি। তার মানে আমরা এখানে বিপি থেকে ভিআর পিক টু পিক বাই টু, এটাকে যদি মাইনাস করে দিই, তাহলেই আমাদের ডিসি ভ্যালুটা চলে আসতেছে। ঠিক আছে, তো এইটা আমাদের আরেকটা ফর্মুলা, এখানকার যে ভিআর পিক টু পিক সেটা আমাদের প্রিভিয়াস ফর্মুলা থেকেই চলে আসবে। তো প্রিভিয়াস ফর্মুলাটা ইম্পর্টেন্ট, তারপরে আমাদের জাস্ট এইখানে যদি আমরা প্লাগ ইন করে দিই তাহলে ডিসি ভ্যালুটাও চলে আসবে। সো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট বা এটা আমরা কেন এত ইমফেসিস দিয়ে পড়তেছি সেই জিনিসটাও নিশ্চয়ই বোঝা উচিত। সেটা হলো আমাদের এখন এখানে একটা ডিসি ভ্যালু আসছে, এখানে একটা ফ্লাকচুয়েশন সহ একটা রিপল সহ একটা ভ্যালু আসছে। এইটা আমাদেরকে একটা ডিসি ভ্যালু দিচ্ছে যেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করি। আবার শুরুতে খেয়াল করে দেখেন এইখানে আমরা আরেকটা এভারেজ ভ্যালু করছি যেখানে উইথাউট ক্যাপাসিটর। সো এইটা হইলো আমাদের উইথ ক্যাপাসিটর ফর্মুলা। আর উইথাউট ক্যাপাসিটর একটা ফর্মুলা ছিল বিডিসি, সেটা হইলো বিএম বাই পাই মাইনাস ভিডি নট বাই টু। এরকম একটা ফর্মুলা আমরা দেখছিলাম। এটা হইলো উইথাউট ক্যাপাসিটর। এই দুইটাই কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য, একটা উইথ ক্যাপাসিটর আর উইথাউট ক্যাপাসিটর। এখন আমাদেরকে মাঝে মধ্যে বলবে যে ক্যাপাসিটর, আপনারা যদি প্রিভিয়াস মিড বা ফাইনালের কোয়েশ্চেন গুলো দেখেন যেখানে রেকটিফায়ার ছিল, সেখানে দেখলেই দেখবেন যে এরকম একটা কোয়েশ্চেন আছে যে হ্যাঁ ক্যাপাসিটর অ্যাড করার পরে যে আমাদের উপকার হইলো, আমরা যে এটাকে আরো ভালো করলাম সেটার প্রমাণ কি, ম্যাথমেটিক্যাল প্রুফ দাও। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের উইথ ক্যাপাসিটর এই যে ডিসি ভ্যালুটা এইটা আমরা বের করব ফর্মুলা অ্যাপ্লাই করে। উইথাউট ক্যাপাসিটর যে ভ্যালুটা সেটাও আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে বের করব, দুইটাকে কম্পেয়ার করব। সো কম্পেয়ার করলে দেখা যাবে যে উইথ ক্যাপাসিটর যে ডিসি ভ্যালু সেটা উইথাউট ক্যাপাসিটরের ডিসি ভ্যালুর চেয়ে বেটার আসতেছে, গ্রেটার একটা ভ্যালু আসতেছে, বড় একটা ভ্যালু আসতেছে, উইথ ক্যাপাসিটর ভ্যালুটা বড় আসতেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে এই চ্যাপ্টার শেষ হলে একটা এক্সারসাইজের মতো দিব, মানে প্রিভিয়াস সেমিস্টারের একটা কম্পাইলেশন আছে,
রেকটিফায়ারের, সেটা দিলেও সেখানে কোয়েশ্চেন গুলো দেখলেও হোপফুলি বুঝতে পারবেন যে কিভাবে মানে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সো এরকম একটা কম্পারিজন মোটামুটি অনেক সময় থাকে যে উইথ ক্যাপাসিটর উইথাউট ক্যাপাসিটর কম্পেয়ার করতে, ম্যাথমেটিক্যাল প্রুফ করতে। ঠিক আছে, সো এই ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। সো হাফ ওয়েভ রেকটিফায়ার কিন্তু ভালো, স্পেশালি উইথ ক্যাপাসিটর অনেক ভালো। বাট উইথ ক্যাপাসিটর হইলো এখানে ঝামেলাটা হইলো এটা জাস্ট আমাদের হাফ ওয়েভ কে রেকটিফাই করে। এটার উপরে যদি আমরা ক্যাপাসিটর লাগাইও তাও কিন্তু এটা যথেষ্ট ভালো না, কারণ এটা নেগেটিভ হাফ সাইকেলটাকে কমপ্লিটলি নালিফাই করে দিচ্ছে, একদম অমিট করে দিচ্ছে। সো সেইটার জন্যই আমাদের একটা সলিউশন হইলো ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, সেটার জন্য আমাদের সলিউশন হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। সো ফুল ওয়েভ রেকটিফায়ারের ডিজাইনটা কিরকম হওয়া উচিত সেটা একটু বলি প্রথমে। কিভাবে আঁকতেছি সেই আঁকাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যেহেতু রেকর্ডিং থাকবে আমি একবারই আঁকবো, কিন্তু কিভাবে আঁকতেছি সেটাও আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদেরকে বুঝতে হেল্প করবে। সো এইটা যে আমরা দুইটা ডায়োড আঁকতেছি, এই যে এই দুইটা, বেসিক্যালি এই দুইটা ডায়োড হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য। এই দুইটা ডায়োড হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য। তারপরে আমরা এই দুইটা ডায়োড আঁকবো, এই দুইটা ডায়োড হইলো নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তো এখন কেন এটা আমাদেরকে কাজে লাগতেছে সেটা যদি একটু বুঝাই। আউটপুটটা আমরা নিব বেসিক্যালি এখান থেকে। এক এক জায়গায় এক এক মানে এক এক স্লাইডে এক এক ভাবে রেকটিফায়ার আঁকা থাকতে পারে ফুল ওয়েভ। হ্যাঁ, এইটা আঁকাটা সবচেয়ে সুন্দর, কারণ এইটা সেন্স মেক করে একটা মানে উইথাউট লজিক আঁকতেছি না। সো যখন পজিটিভ হাফ সাইকেল সেটাকে যদি আমরা লাল কালি দিয়ে দেখাই, পজিটিভ হাফ সাইকেলের সময় এই ডায়োড দুইটা অন থাকতেছে, এই ডায়োড দুইটা অন থাকতেছে, অ্যারো দিয়ে দিই, গিয়ে আমাদের সাইকেলটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এই হইলো পজিটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের সময় কি হচ্ছে সেটা একটু দেখি। এই যে এখান থেকে শুরু হচ্ছে, sorry, এখান থেকে শুরু হচ্ছে, এই ডায়োড দিয়ে গিয়ে রেজিস্ট্যান্সের একই দিক দিয়ে গিয়ে উপর থেকে এসে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই ছবিটা দেখলে হয়তো বোঝা যাবে না, বাট ভিডিওটা তো একবার রিপ্লে করলে আসলে পুরোটাই বোঝা যাবে যে কিভাবে হচ্ছে। খেয়াল করে দেখেন, আমরা রেজিস্ট্যান্সের যেখানে প্লাস মাইনাস দুইবারই কিন্তু রেজিস্ট্যান্সের প্লাস দিয়ে ঢুকতেছি, মাইনাস দিয়ে বের হচ্ছে। এটাই কিন্তু আমাদের আউটপুটটা পাইতে হেল্প করবে। সো আমাদের আউটপুটটা কিরকম হবে সেটা একটু বুঝি। আমাদের যে ইনপুট সেটা ডেফিনেটলি ছিল একটা সাইন ওয়েভ। ঠিক আছে, সো এবার কি হচ্ছে, যখন পজিটিভ হাফ সাইকেল আছে তখন কিন্তু এটা একটা আউটপুট পাচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলের সময়ও এটা একটা আউটপুট পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এবার কিন্তু আমরা নেগেটিভ হাফ সাইকেলের সময়ও আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকতেছে, জাস্ট ডিফারেন্ট সেট অফ ডায়োডস ফরওয়ার্ড বায়াসে থাকতেছে। সো এইখানে আমরা আউটপুটটা পাবো বেসিকলি এরকম। ঠিক আছে, এইটা হবে বি আউটপুট। এটা যে আঁকলাম এটা আসলে আইডিয়াল কেস আঁকলাম। যদি বি সিভিডি কেস হয় সেটার জন্য কিরকম আউটপুট হইতো, সবগুলো একটু একটু করে ছোট হইতো, আর সবগুলোর মাঝখানে ছোট ছোট একটু গ্যাপ থাকতো। কেন গ্যাপ থাকতো? এখন কিন্তু আমাদের ফরওয়ার্ড বায়াস হইতে হইলে শুধু 0.7 বা শুধু ভিডি নট ক্রস করলে হবে না, এখন কিন্তু আমাদের দুইটা ভিডি নট ক্রস করতে হবে। তার মানে এইখানে এখন আমাদের আউটপুট পিক এটা বিপি, ফরওয়ার্ড বায়াসের জন্য সরি ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য ভিপি কিন্তু ভিএম মাইনাস 2 ভিডি নট। কেন? কারণ এখন কিন্তু আমাদের ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস যেটাই হোক, দুইটার জন্যই কিন্তু আমাদের দুইটা ডায়োডকে ক্রস করতে হবে। আমরা যদি এই ডায়োড গুলার নামও দিয়ে দিই, এটা ডি 1 দিলাম, ডি 2, ডি 3 আর ডি 4। ডি 1 আর ডি 3 ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস না লিখে আমরা সহজ করে বলি